পৃথিবীর মাঝখানে রয়েছে আর একটা পৃথিবী, যেখানে রয়েছে ধন সম্পদের অফুরন্ত ভাণ্ডার। তবে এই তথ্য পৃথিবীর খুব কম মানুষই জানত। এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, তার দাদা প্রথমে এই জায়গাটি আবিষ্কার করেছিল আর সবকিছু একটা বইতে লিখে রেখেছিল। এখন ছেলেটি তার বড় ভাইকে নিয়ে ওই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সেখানে যেতে হলে অনেক বাধা অতিক্রম করে যেতে হবে। ঝড় তুফান থেকে শুরু করে ডাইনোসর, এমনকি পড়তে হবে উল্কাপিণ্ডের মধ্যে। তো চলুন বন্ধুরা, আমরাও খুঁজতে শুরু করি আরেকটা পৃথিবী। গল্পের শুরুতে আমরা প্রফেসর ট্রাভেলকে দেখতে পাই। সে একজন ভলকানোলজিস্ট, যে সারাদিন আগ্নেয়গিরি নিয়ে গবেষণা করে। হঠাৎ একদিন তার এক বন্ধু এসে বলে তার দাদার ল্যাবটা এবার পাকাপাকিভাবে বন্ধ করতে হবে। ট্রাভেল তাকে মানা করে, কিন্তু বন্ধুটি বলে আজ 10 বছর ধরে আমার দাদা নিখোঁজ। তার ব্যাপারে আমাদের কাছে কোনো খবর নেই, আর এখন আমাদের কাছে এই ল্যাবটা চালানোর মতো কোনো টাকা পয়সাও আসছে না। মন খারাপ করে ট্রাভেল নিজের বাড়িতে ফিরে আসে। সেখানে এসে সে দেখতে পায় তার দাদার বউ তার ছেলেকে মানে ট্রাভেলের ভাইপো শাওনকে 10 দিনের জন্য তার কাছে রাখতে এসেছে। যাওয়ার সময় সে ট্রাভেলের হাতে তার দাদা ম্যাক্সের একটা পুরনো বক্স দিয়ে যায়। ট্রাভেল কৌতূহল নিয়ে সে বক্সটা খোলে আর দেখতে পায় যে ভেতরে তার দাদার অনেক স্মৃতি আর জিনিসপত্র রয়েছে। সেখানে সে একটা বই দেখতে পায়। সেই বইটির নাম ছিল জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। জুল ভার্নের লেখা এই বইটা আসলে একটা কল্পবিজ্ঞান বা ফিকশন ছিল, কিন্তু ট্রাভেল যখনই বইটা খোলে তখন সে দেখে তার দাদা এই বইয়ের পাতার ফাঁকে ফাঁকে নিজের হাতে কিছু নোট লিখে রেখেছে। সেখানে মূলত 3টে দেশের নাম ছিল, বলিভিয়া, মঙ্গোলিয়া আর হাওয়াই। এই নোটগুলো এক নজরে দেখার পর ট্রাভেল আর ঘরে বসে থাকতে পারে না। সে তার ভাইপো শাওনকে নিয়ে নিজের ল্যাবে গিয়ে পৌঁছায়। সেখানে সে কম্পিউটার স্ক্রিনে ওই 3টি জায়গার ম্যাপ ভালো করে চেক করে। এগুলো সবই ছিল আগ্নেয়গিরির এলাকা। ট্রাভেল খেয়াল করে এই 3 জায়গার আবহাওয়া এখনো ঠিক তেমনটাই আছে যেমনটা আজ থেকে 10 বছর আগে ছিল, ঠিক যখন তার দাদা ম্যাক্স চিরকালের জন্য নিখোঁজ হয়েছিল। হঠাৎ সে কম্পিউটার স্ক্রিনে দেখতে পায় যে এই 3টে জায়গা ছাড়া পৃথিবীতে আরও একটা জায়গা আছে যেখানকার আবহাওয়া এখনো হুবহু একই রকম, আর সেই নতুন জায়গাটা ছিল আইসল্যান্ড। ট্রাভেল এবার যে কোনো মূল্যে আইসল্যান্ডে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। সে তার ভাইপো শোয়ানকে বুঝিয়ে বলে, তোমার বাবা আর আমি সবসময় ভলকানিক টিউব নিয়ে আলোচনা করতাম। আগ্নেয়গিরির ভেতরে এমন কিছু গোপন রাস্তা বা টিউব আছে যা দিয়ে সোজা পৃথিবীর একদম মাঝখানে চলে যাওয়া যায়। আমার মনে হয় 10 বছর আগে ম্যাক্স এটা নিয়ে খোঁজ করতে আইসল্যান্ডে গিয়েছিল, আর এখন আমিও সেখানেই যাচ্ছি। ট্রাভেল প্রথমে তার ভাইপোকে এই বিপজ্জনক সফরে নিয়ে যেতে চাইছিল না, কিন্তু শোয়ানকে একা রেখে যাওয়ার কোনো উপায় না থাকায় সে শেষমেশ শোয়ানকে সাথে নেয়। এরপর তারা দুজন আইসল্যান্ডে গিয়ে পৌঁছায়। সেখানে তারা এক বড় বিজ্ঞানীর বাড়িতে যায়, যিনি আগ্নেয়গিরি নিয়ে অনেক রিসার্চ করত। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে সেই বিজ্ঞানী আর বেঁচে নেই। তার মেয়ে হেনার সাথে তাদের দেখা হয়। হেনা তাদের জানায় যে তার বাবা 3 বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। ট্রাভেলের মনে একটা বিশ্বাস ছিল যে তার দাদা যখন আইসল্যান্ডে এসেছিল তখন সে অবশ্যই হেনার বাবার সাথে দেখা করেছে আর এই বইটি নিয়ে আলোচনা করেছে। হেনা বইটা হাতে নিয়ে দেখার পরে অবাক হয়ে যায়। সে তার নিজের বাবার ঘর থেকে হুবহু একই রকম দেখতে আরো একটা বই বের করে নিয়ে আসে। তারা যখন 2টি বই পাশাপাশি রেখে নোটগুলো মেলাতে শুরু করে তখন দেখা যায় দুজনই বইয়ের ঠিক একই জায়গায় একই রকম দাগ দিয়ে রেখেছিল। হেনা তখন ট্রাভেলকে বলে, এই বইটা যদিও একটা কল্পবিজ্ঞান, কিন্তু অনেক মানুষই বিশ্বাস করে যে পৃথিবীর নিচে আসলে একটা অন্য জগৎ আছে। আর আমার বাবা তো এই তত্ত্বের সব থেকে বেশি বিশ্বাসী ছিল। সে সবসময় মনে করত যে আমাদের এই মাটির নিচে এক আশ্চর্য দুনিয়া লুকিয়ে রয়েছে। ট্রাভেল আর দেরি করতে চায় না। সে হেনাকে বলে, আমি এখনই ওই আগ্নেয়গিরিটায় যেতে চাই, কিন্তু হেনা সাবধান করে বলে সেখানে আমাদের গাড়ি পৌঁছাবে না, কারণ জায়গাটা চারদিকে উঁচু পাহাড় আর পাথর দিয়ে ঘেরা। তবে আমি একজন মাউন্টেনিং গার্ড হিসেবে তোমাদের পথ দেখিয়ে ওখানে নিয়ে যেতে পারবো। পরের দিন তারা অনেক দুর্গম পথ পার করে সেই রহস্যময় আগ্নেয়গিরির কাছে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর তারা একটা পুরনো বৈজ্ঞানিক যন্ত্র খুঁজে পায়। এই যন্ত্রটা দিয়ে ট্রাভেল ওখানকার লোকেশন আর আবহাওয়ার খবর নেওয়ার চেষ্টা করছিল। আসলে ঠিক 10 বছর আগে ট্রাভেলের দাদা ম্যাক্স ওই যন্ত্রটা ওখানে রেখে গিয়েছিল, কিন্তু সে যন্ত্রটা খোলার আগেই ওখানকার আবহাওয়া হঠাৎ খুব খারাপ হয়ে যায়। আকাশ কালো করে মেঘ ডাকতে শুরু করে আর চারদিকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকায়। হেনা আর শোয়ান বেগতিক দেখে দৌড়ে গিয়ে একটা গুহার ভেতরে ঢুকে পড়ে।
এবং তারা ট্রাভেলকে তাড়াতাড়ি ভেতরে আসার জন্য চিৎকার করতে থাকে। কিন্তু ট্রাভার সেই পুরনো যন্ত্রটা ওখানে ফেলে রেখে কিছুতে আসতে চাইছিল না। সে কোনো মতে অ্যান্টেনাটা খুলে নেয়, কিন্তু ধাতুর তৈরি অ্যান্টেনাটা আকাশের বিদ্যুৎকে নিজের দিকে টানছিল। এর ফলে তার আশেপাশে একের পর এক বিদ্যুৎ এসে আছড়ে পড়ে। হেনা গুহা থেকে চিৎকার করে বলে ওটাকে ফেলে দিতে। নিজের জীবন বাঁচাতেই ট্রাভার শেষমেশ অ্যান্টেনাটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই একটা বিশাল বিদ্যুৎ এসে গুহার মুখে পড়ে, আর পাথর ভেঙে পড়ে গুহার মুখটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারা তিনজন মাটির নিচের এই গুহার ভেতরেই আটকা পড়ে যায়। হেনা বলে এখানে অনেক পুরনো খনি রয়েছে, যেখানে এখন আর কোনো কাজ হয় না। আমাদের যে কোনোভাবে এই খনির রাস্তা ধরেই এগোতে হবে। তারা তিনজন সাবধানে সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা সামনে একটা বিশাল গর্ত দেখতে পায়। এই গভীর খাদ বেয়ে অনেক কষ্টে নিচে নেমে আসার পর তারা খনির আসল রাস্তায় এসে পৌঁছায়। তারা দেখতে পায় কিছু পুরনো রেললাইন আর কয়লা টানা ট্রলি পড়ে আছে। এগুলো দেখে তাদের মনে আশা জাগে। তারা ভাবে এই ট্রলিতে চেপে হয়তো খনি থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে। তারা আর সময় নষ্ট না করে তিনজন মিলে ট্রলিতে বসে পড়ে, আর বসা মাত্রই ট্রলিটা খুব জোরে ঢালু রাস্তা দিয়ে নিচের দিকে নামতে শুরু করে। রাস্তাটা ছিল অত্যন্ত বিপজ্জনক। এক জায়গায় তো রেল লাইন ছিলই না, কিন্তু কোনোভাবে ওটা লাফিয়ে সে ফাঁকা জায়গাটা পার হয়ে যায়। একটু পর খনির রাস্তা দুই ভাগ হয়ে যায়, আর তাদের ট্রলিগুলো আলাদা হয়ে যায়। যে ট্রলিতে হেনা একা ছিল সেটা রেল লাইন একদম শেষ হয়ে আসছিল। হেনা তখন ট্রাভেলার ট্রলিতে ঝাঁপ দিয়ে চলে আসে, কিন্তু তাদের কপাল এতটাই খারাপ ছিল যে এই ট্রলির লাইনটাও একটু পরে শেষ হয়ে যায়। কোনো উপায় না দেখে শেষ মুহূর্তে তারা ট্রলি থেকে মাটিতে লাফিয়ে পড়ে, আর খালি ট্রলিটা সজোরে গিয়ে সামনে একটা দেয়ালে ধাক্কা মারে। ধাক্কা লাগার পর তারা সবাই কোনো মতে সামলে নিয়ে ওই দেয়ালের কাছে গিয়ে দেখতে পায় ট্রলির ধাক্কায় সেখানে একটা বড় গর্ত হয়েছে। কৌতূহলী হয়ে তারা যখন সেই গর্তের ভেতরে ঢোকে তখন তাদের চোখ তো কপালে উঠে যায়, কারণ সেখানে চারদিকে চকচক করছিল হাজার হাজার হীরা। ট্রাভার তো খুশিতে আত্মহারা হয়ে যায় এবং নিজের ব্যাগে যত পারে হীরা ভরে নেয়। কিন্তু ঠিক তখনই চারপাশ থেকে মরমর করে পাথর ভাঙার আওয়াজ আসতে শুরু করে। ট্রাভার একজন ভূতত্ত্ববিদ হয়ে বুঝতে পারে যে তারা যেখানে দাঁড়িয়ে আছে এটা কোনো সাধারণ পাথরের মেঝে নয়, ওটা আসলে আগ্নেয়গিরির ভেতরে পাওয়া এক ধরনের অত্যন্ত পাতলা কাচের পাথর, যা একটু নড়াচড়া করলেই ভেঙে যাবে। সে খুব সাবধানে সোয়ানকে ওখান থেকে আস্তে আস্তে বের করে আনার চেষ্টা করছিল, কিন্তু সোয়ান যখন ওখান থেকে বের হচ্ছিল তখনই তার ব্যাগ থেকে একটা ভারী হীরা মেঝেতে খসে পড়ে। হীরাটা পড়ার সাথে সাথে সে পাতলা কাচের মেঝেটা একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। তারা তিনজনই মহাশূন্যের মতো এক অন্তহীন খাদের নিচে পড়ে যেতে শুরু করে। তারা পড়তে শুরু করলো তো পড়তেই থাকলো। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও তারা নিচের মাটিতে পৌঁছায় না। বাতাসে ভাসতে ভাসতে ট্রাভার বলে জুল ভার্নের বইতে লেখা ছিল যে এই গভীর খাদটা কয়েকশো বা কয়েক হাজার মাইল লম্বা হতে পারে, আর এর শেষে একটা বড় পানির স্লাইড থাকবে। ঠিক তার কয়েক মিনিট পরেই তারা দেখতে পায় ছোট ছোট পানির ফোঁটা বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর তারপরেই তারা একটা বিশাল বড় ওয়াটার স্লাইডে গিয়ে পড়ে যায়। সেই স্লাইড দিয়ে পিচ্ছিল পথ পার হয়ে তারা শেষমেশ একটা বিশাল বড় পানির পুলে গিয়ে পড়ে যায়। তারা কোনো মতে সেখান থেকে উঠে ডাঙায় গিয়ে দাঁড়ায়। তখনই তারা মাথার উপর দিয়ে অদ্ভুত সব পাখি উড়ে যেতে দেখতে পায়। হেনা অবাক হয়ে পাখিগুলোর দিকে তাকিয়ে ট্রাভেলকে জিজ্ঞেস করে, এই পাখিগুলোকে তুমি আগে কখনো দেখেছো? পাখিগুলোকে দেখে সোয়ান বলে, হ্যাঁ, আমি এগুলোকে মিউজিয়ামে দেখেছি, কিন্তু এই পাখিগুলো পৃথিবীতে আজ থেকে প্রায় 150 মিলিয়ন বছর আগে থাকতো। এরা তো বহুকাল আগে বিলুপ্ত হয়ে গেছে। এই অদ্ভুত পাখিদের দেখে তারা তিনজন এবার গুহা থেকে বের হয়, কিন্তু বাইরে পা রাখতেই তারা তো চমকে ওঠে, কারণ তাদের চোখের সামনে ভেসে ওঠে পুরো এক আলাদা জগৎ। ট্রাভেল এক নজরে বুঝে গেল যে তার দাদা আর হেনার বাবা একদমই ঠিক ছিল। এটা আসলে সেন্টার অফ দ্য আর্থ, মানে আমাদের দুনিয়ার ভেতরে লুকিয়ে থাকা আরেক আশ্চর্য দুনিয়া, ঠিক যেমনটা জুল ভার্নের বইতে লেখা ছিল। ট্রাভেল ভাবে এখানে নিশ্চয়ই আগে কোনো মানুষ এসেছিল, আর সেই বাইরে গিয়ে এইসব কথা জুল ভার্নকে বলেছে, যার উপর ভিত্তি করে তিনি এই বইটা লিখেছেন। তার মানে এখান থেকে যদি আগে কেউ বের হতে পারে, তবে আমরাও নিশ্চয়ই কোনো না কোনো পথ অবশ্যই খুঁজে বের করতে পারবো। তারা আর দেরি না করে সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা গাছের উপরে একটা চমৎকার ট্রি হাউস দেখতে পায়। সেখানে উঠে তারা কিছু জিনিসপত্র দেখে বুঝতে পারে যে এখানে ট্রাভেলের দাদা ম্যাক্স এসে থেকেছিল। সেখানে তারা ম্যাক্সের একটা ডায়েরিও খুঁজে পায়, কিন্তু তখনই হেনা ঘরের এক কোণে ম্যাক্সের মৃতদেহটা পড়ে থাকতে দেখতে পায়। হেনা ট্রাভেল আর শাওনকে এই কষ্টের খবরটা জানায়। দাদার এই পরিণতি দেখে
ট্রাভেল আর সোয়ান ভীষণ ভেঙে পড়ে। এরপর তারা ম্যাক্সের ডায়েরির নোটগুলো পড়তে শুরু করে। সেখান থেকে তারা জানতে পারে যে এই মাটির নিচের তাপমাত্রা বাড়তে বাড়তে একসময় 200 ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে, অথচ মানুষ 135 ডিগ্রির বেশি তাপমাত্রায় কখনো বাঁচতে পারে না। সোয়ান থার্মোমিটার দেখে বলে এখানকার তাপমাত্রা এখনই 95 ডিগ্রি হয়ে গেছে। ট্রাভেল হিসাব করে বলে আমরা যখন প্রথম এখানে এসেছিলাম তখন তাপমাত্রা ছিল 82 ডিগ্রি, তার মানে টেম্পারেচার অনবরত বেড়েই চলেছে। হেনা এরপর ম্যাক্সের নোটের উপরের অংশটা পড়ে, যেখানে লেখা ছিল জুন বার্নের বই অনুযায়ী এখানে বাঁচতে হলে তাদের এই মাটির নিচের মহাসমুদ্র পার হয়ে উত্তর দিকে যেতে হবে। সেখানে একটা গরম পানির উল্টো ঝর্ণা আছে যা তাদের সোজা পৃথিবীর উপরে পিঠে ঠেলে পাঠিয়ে দেবে। ডায়েরির কথা মতো তারা আর সময় নষ্ট না করে একটা কাঠের নৌকা বানিয়ে ফেলে। চারপাশের গরম তখন মারাত্মকভাবে বেড়ে যাচ্ছিল। তাপমাত্রা 135 ডিগ্রিতে পৌঁছানোর আগেই তাদের এই সমুদ্র পার হতে হবে। নৌকাটা যাতে খুব দ্রুত উপরে ছুটতে পারে তার জন্য তারা ম্যাক্সের রেখে যাওয়া প্যারাশুটটাকে নৌকার পাল হিসেবে ব্যবহার করে। প্যারাশুটের বাতাসে নৌকাটা পানির উপর দিয়ে খুব জোরে এগোচ্ছিল, কিন্তু বিপদ তাদের পিছু ছাড়ে না। হঠাৎ সমুদ্রের পানি থেকে অদ্ভুত আর ভয়ানক কিছু মাছ লাফিয়ে লাফিয়ে তাদের উপরে হামলা করতে শুরু করে। তারা যখন বাঁচার চেষ্টা করছিল তখন এক বিশাল দানবীয় মাছ এসে ওই ছোট মাছগুলোকে খেতে শুরু করে। বাঁচতে তারা তাড়াতাড়ি নৌকার মুখটা ঘুরিয়ে নেয়, কিন্তু ঠিক তখনই বাতাসে এত জোরে ঝড় শুরু হলো যে লাঠিতে প্যারাশুটটা বাঁধা ছিল সেটা মরমর করে ভেঙে যায়। সোয়ান প্যারাশুটটা উড়ে যাওয়া থেকে বাঁচাতে দুটো দড়ি শক্ত করে চেপে ধরে, কিন্তু বাতাসের জোর এতটাই বেশি ছিল যে সে নিজেকে আর সামলাতে পারে না। প্যারাশুটের টানে সোয়ান বাতাসের বুকে উড়ে যায়। সোয়ান যখন চোখ মেলে তাকায় তখন সে নিজেকে সমুদ্রের এক পারে আবিষ্কার করে। সেখানে সে আবার সে বিলুপ্ত হয়ে যাওয়া পাখিটাকে দেখতে পায়, যাকে তারা ওই পাতলা দুনিয়ায় পা রেখেই দেখেছিল। পাখিটা খুব অদ্ভুতভাবে সোয়ানকে পথ দেখাতে শুরু করে। সে সোয়ানকে একটা পাহাড়ি সুড়ঙ্গের ভেতরে নিয়ে যায়। সেখানে গিয়ে সোয়ান দেখতে পায় বড় বড় পাথর মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে। আসলে এখানকার ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর উপরের দুনিয়ার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সোয়ান বুঝতে পারে বইয়ের কথা মতো পাথরগুলো যদি এখানে উঠতে পারে তবে গরম পানির সে উল্টো ঝর্ণাটা আশেপাশে কোথাও আছে, কিন্তু ওই ঝর্ণার কাছে পৌঁছাতে হলে তাকে একটা বিশাল গভীর খাদ পার হতে হবে, যার মাঝে কোনো রাস্তা নেই, শুধু ভেসে থাকা ওই পাথরগুলোই ভরসা। সোয়ান নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে লাফিয়ে লাফিয়ে ওই উড়ন্ত পাথরের উপর দিয়ে খাদটা পার হয়ে যায়। অন্যদিকে ট্রাভেল আর হেনাকে দেখা যায় তারা কোনো মতে সমুদ্রের অন্য এক পাড়ে গিয়ে পৌঁছায়, কিন্তু ডাঙায় পা রাখতে এক অদ্ভুত রাক্ষসে গাছ হেনার উপরে হামলা করে। গাছটা তার ডালপালা দিয়ে হেনার গলা পেঁচিয়ে ধরে তার দম আটকে দিয়েছিল। হেনা যখন প্রায় মারা যাওয়ার উপক্রম, ঠিক তখনই ট্রাভেল এক লাফে এগিয়ে যায় এবং নিজের সব শক্তি দিয়ে গাছটাকে উপরে মাটিতে ফেলে দেয়। এভাবে হেনা এই যাত্রায় বেঁচে যায়। ওদিকে সোয়ান একাই পথ চলতে চলতে এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে প্রাচীন প্রাণীদের বড় বড় কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ঠিক তখনই হঠাৎ এক বিশাল ডাইনোসর তার উপরে গর্জে ওঠে এবং তাকে মারার জন্য তেড়ে আসে। সোয়ান ভয় চিৎকার করতে করতে প্রাণপণে দৌড়াতে থাকে এবং একটা সরু পাথরের ফাঁকে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ডাইনোসরটা পাথরের দেয়াল ভেঙে সোয়ানকে কামড় দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। সোয়ান যখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে কাঁদছিল ঠিক তখনই ট্রাভেল সোয়ানের গলার আওয়াজ শুনতে পায় এবং সেদিকে ছুটে আসে। সে আর এক মুহূর্ত দেরি না করে অন্যদিক থেকে পাথরের দেয়াল বেয়ে সোয়ানকে টেনে বের করে আনে। শেষমেশ তারা সবাই এক জায়গায় এসে জড়ো হয়। তারা তখনই বুঝতে পারে যে তাদের চোখের সামনে রয়েছে সে কাঙ্ক্ষিত গিজার, অর্থাৎ গরম পানির সে উল্টো ঝর্ণাটা। এই ঝর্ণার পানির জোরে তারা এবার পৃথিবীর নিচে লুকিয়ে থাকা এই ভয়ানক দুনিয়া থেকে বাইরে বের হওয়ার জন্য তৈরি হতে থাকে। তারা যখন বাইরে পালানোর পথ খুঁজছিল তখনই সে ভয়ানক ডাইনোসরটা আবার তাদেরকে তাড়া করতে শুরু করে। ট্রাভার দৌড়াতে দৌড়াতে বুঝতে পারে যে তারা যে মাটির উপর দিয়ে দৌড়াচ্ছে সেই মেঝেটা আসলে অত্যন্ত কাঁচা আর নড়বড়ে। সে সোয়ান আর হেনাকে চিৎকার করে বলে, তোমরা দুজন জলদি অন্যদিকে পালিয়ে যাও। হেনা আর সোয়ান একপাশে সরে যেতেই ডাইনোসরটা ট্রাভারের একদম কাছে এসে পৌঁছায়। আর ঠিক তখনই ট্রাভারের বুদ্ধিমতো তার পায়ের নিচের কাঁচা মাটি ধসে পড়ে। নিজের বিশাল ওজনের কারণে ডাইনোসরটা আর নিজেকে সামলাতে পারে না। সে সোজা সে গভীর খাদে পড়ে যায়। এভাবে তারা ডাইনোসরের হাত থেকে রক্ষা পায়, কিন্তু বিপদ তো আর শেষ হয় না। ডাইনোসরকে ফাঁকি দিয়ে তারা যে জায়গায় এসে পৌঁছায় সেখানকার পানি ছিল ফুটন্ত গরম।
তাদের এই গরম পানির নদী পার হওয়ার জন্য একটা নৌকার খুব প্রয়োজন ছিল। তখন হেনা বুদ্ধি করে সেখানে পড়ে থাকা একটা বিশাল ডাইনোসরের মাথার খুলি খুঁজে বের করে এবং ওটাকে নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে নিয়ে আসে। তারা তিনজন ওই মাথার খুলির নৌকায় চেপে সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সুড়ঙ্গের ভেতর থেকে এক ভয়ানক গরম হাওয়া ধেয়ে আসে, যার ধাক্কায় তাদের নৌকা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। শুধু তাই নয়, চোখের পলকে নদীর পানিও শেষ হয়ে যায় আর তাদের নৌকাটা শূন্যে ভাসতে ভাসতে একটা গভীর খাদে গিয়ে দুটি পাথরের মাঝখানে আটকে যায়। তারা যখন নিচের দিকে তাকায় তখন ভয় তাদের বুক কেঁপে ওঠে, কারণ খাদের নিচে দাউ দাউ করে জ্বলছিল লাল লাভা। ট্রাভার নিরাশায় বলে, আমরা অনেক লেট করে ফেলেছি। উল্টো পানের সেই গরম ঝর্ণাটা এখন শুকিয়ে লাভাতে পরিণত হয়েছে। একটু পরে সেই লাভার উত্তাপে চারপাশ দিয়ে বিষাক্ত গ্যাস ছড়াতে শুরু করে। তবে ট্রাভার জানতো এই গ্যাসের চাপে একসময় খাদের ভেতরের ভারী ভারী জিনিস ছিটকে বাইরে বেরিয়ে যায়, কিন্তু ট্রাভার হিসেব করে দেখে পানি আসতে এখনো 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, আর ততক্ষণে তারা এই তীব্র গরমে সেদ্ধ হয়ে মারা যাবে। ঠিক তখনই হেনার চোখ যায় সুড়ঙ্গের দেয়ালের দিকে। সে দেখে দেয়ালের গায়ের কিছু পাথর বেয়ে ফোঁটা ফোঁটা পানি বেরিয়ে আসছে। এটা দেখে তারা বুঝতে পারে যে এই পাথরের দেয়ালের উল্টো দিকে পানির এক বিশাল উৎস রয়েছে। আরও একটা ভালো খবর ছিল, ওই দেয়ালে প্রচুর ম্যাগনেসিয়াম ধাতু ছিল, যা দিয়ে খুব সহজে বিস্ফোরণ ঘটানো সম্ভব। আর তারা সময় নষ্ট না করে ম্যাগনেসিয়াম ব্যবহার করে সেই দেয়ালে এক জোরদার বিস্ফোরণ ঘটায়। সাথে সাথে দেয়াল ভেঙে জলপ্রপাতের মতো অজস্র পানি গিয়ে আসছে পড়ে ফুটন্ত লাভার উপর। লাভা আর পানির এই মিলনের সাথে সাথে সুড়ঙ্গের ভেতরে প্রচণ্ড বাষ্প তৈরি হয়ে যায়, আর সেই বাষ্পের ধাক্কায় ওই খুলি নৌকাটা রকেটের গতিতে সোজা উপরের দিকে উঠতে শুরু করে। কিছুক্ষণ পরে এক তীব্র আলোর ঝলকানির সাথে সাথে তারা এই পৃথিবীর উপরের পিঠে ফিরে আসে। তাদের নৌকাটা পাহাড়ের উপর থেকে ছিটকে এসে খুব জোরে এক কৃষকের আঙুর ক্ষেতের উপর দিয়ে পিছলে নিচে নেমে আসে। তাদের নৌকাটা ওই কৃষকের ঘরের দেয়ালে সজোরে এক ধাক্কা মারে। হঠাৎ উপর থেকে এসে ফসলের এমন ক্ষতি করায় ওই কৃষক নিজের মাথায় হাত দিয়ে ভীষণ কষ্ট পায়। সে রেগে গিয়ে ট্রাভারের দিকে তাকিয়ে ইতালিয়ান ভাষায় কি যেন বলতে থাকে, আর তখনই ট্রাভার, হেনা আর শোয়ান বুঝতে পারে যে তারা আইসল্যান্ড থেকে সুড়ঙ্গ দিয়ে যাত্রা শুরু করে এখন সোজা ইউরোপের সুন্দর দেশ ইতালিতে এসে পৌঁছে গেছে। শহরে ফেরার পর শোয়ান চুপিসারে তার ব্যাগ থেকে একটা বড় চকচকে হীরা বের করে কৃষকের হাতে তুলে দেয়। আসলে সেই পাতলা কাচের গুহা যখন মেচে ভেঙে পড়ছিল তখন শোয়ান নিজের ব্যাগ ভর্তি হীরা কোনো মতে বাঁচিয়ে সাথে নিয়ে এসেছিল। তাদের ব্যাগে যে আরো অনেক হীরা লুকানো ছিল সেগুলো তখন বাইরের কেউই জানতো না। এর মানে হলো তারা যে শুধু পৃথিবীর এক বিরাট রহস্য আবিষ্কার করে অখ্যাত অবস্থায় ফিরে এসেছে, শুধু তাই নয়, বরং তারা এখন অনেক বড় লোক হয়ে গেছে। দুজনের এই কঠিন বিপদের দিনে ট্রাভার আর হেনা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিল এবং তারা বুঝতে পারে তারা একে অপরকে ভালোবাসে। মঙ্গ শহর আর আইসল্যান্ডের এই অবিশ্বাস্য সফরের পর ট্রাভার নিজের শহরে ফিরে আসে আর হীরার টাকা দিয়ে সে তার সাধের সেই ল্যাবটাকে আবার নতুন করে শুরু করে, যা একসময় টাকার অভাবে বন্ধ হচ্ছিল। শন যখন ছুটি কাটাতে নিজের বাড়ি ফিরে আসে তখন ট্রাভার তাকে হাসি মুখে জড়িয়ে ধরে এবং তার বাবার ডায়েরিটা শনের হাতে তুলে দেয়। তার সাথে সে শনকে আরও একটা নতুন বই উপহার দেয়, যার নাম ছিল লস্ট সিটি অফ আটলান্টিস। বইটি দিয়ে ট্রাভার শনকে জিজ্ঞেস করে, সামনের ক্রিসমাসের ছুটিতে তুমি কি করবে? শন তখন একটু হেসে বলে, তেমন কিছু না, কিন্তু ট্রাভেল তার মনের কথা বুঝে গিয়ে চোখের ইশারায় বলে, তাহলে চলো আমরা ক্রিসমাসের ছুটিতে ওই আটলান্টিসের হারিয়ে যাওয়া রহস্যের শহরে যেতে পারি। এই নতুন এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের দারুণ ইঙ্গিত দিয়ে এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই অ্যাডভেঞ্চার মুভিটি তা কমেন্ট করে জানিয়ে দিও।